हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के तुम्हारे संगे क्लास 11 मैथमेटिक्स द्विघात समीकरण ये चैप्टार जो प्रश्नमाला 5A आछे प्रथमटार तार 12 नम्बर पार्टेते संक्षिप्त उत्तर अंकेर 41 থেকে स्टार्ट करब कारण एर आगेर पार्ट पर्यन्त आमी अर्थात 11 नम्बर पार्ट पर्यन्त 40 नम्बर अंक समाधान करे दिয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রত্যেকটা অঙ্ক আমি সত্যি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, সেজন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে এবং আজকের ভিডিওটি বিশেষ করে তোমরা কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও এখানে কোশ্চেনটা 41 ওকে 61 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি x বাস্তব এবং x² + 5 লেস দ্যান 6x হয় তবে দেখাও যে x এর মান 1 ও 5 এর মধ্যবর্তী হবে। খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও এখানে x এর মান বলছে 1 আর 5 এর মধ্যবর্তী। তাহলে দেখে নাও কোশ্চেনটা কি আছে, এখানে আমি লিখে দিচ্ছি 41। এখানে কি বলেছে দেখে নাও, x² + 5 + 5 লেস দ্যান 6x ওকে এটা বলেছে। আর x এর মান কার মধ্যে 1 আর 5 এর মধ্যবর্তী হবে। তাহলে এটা কিভাবে সমাধান করব দেখো, খুবই সহজ। তাহলে বলতে পারি বা একটা কাজকে দুদিকে আমি 6x মাইনাস করি, তাহলে x² + 5 - 6x লেস দ্যান 6x - 6x। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো না, বা x² - 6x + 5 লেস দ্যান 0 ওকে। তাহলে এটা 0 কারণ আমরা এইদিকে লেস দ্যানের জায়গায় এই জায়গাটা আমার 0 করতে হবে। এবার এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করবো, দেখে নাও মিডল টার্ম ফ্যাক্টর করলে কী হবে দেখে নাও, 6 আছে তাহলে দেখে নাও 5 একে 5 এটাও হতে পারে, তাহলে 6 আছে তাহলে 5 একে 5 আমরা করবো দেখে নাও। তাহলে একটা কাজ হচ্ছে x² - 5x - x ওকে প্লাস 5 লেস দ্যান 0। তাহলে বা এখান থেকে x কমন নিলে x - 5 -1 কমন নিলে x - 5 লেস দ্যান 0। তাহলে বা বলতে পারি কি x - 1 ইন্টু x - 5 লেস দ্যান 0। তাহলে এই দুটো প্রোডাক্টে দেখুন x - 1 আর x - 5 এদের লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 কখন হবে ওকে, তাহলে অর্থাৎ এই দুটোর গুণফল কি ঋণাত্মক নেগেটিভ আসবে। তাহলে কখন দুটোর গুণফল নেগেটিভ আসবে, তো দেখে নাও হয় এইটা পজিটিভ এটা নেগেটিভ, দুটো সাইন আলাদা হতে হবে, হয় এইটা পজিটিভ এটা নেগেটিভ বা এইটা পজিটিভ এটা নেগেটিভ। তো দুটো কেস হতে পারে। তাহলে আমরা বলতে পারি প্রথম কেসটা দেখে নাও, তো বলতে পারি যে প্রথম ক্ষেত্রে বলতে পারি প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি কি x - 1 > 0 এবং x - 5 লেস দ্যান 0। অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এদের দুটো গুণফল করলে কি হবে নেগেটিভ পেয়ে যাবো। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি দেখে নাও, তাহলে বা x > 1 ওকে x > 1 এবং এখান থেকে পাচ্ছি দেখে নাও এবং x লেস দ্যান 5। কী করে দেখে নাও x লেস দ্যান 5 হবে, এটা 5 আছে 2 থেকে +5 এ করে দেখেন এইগুলো অ্যাকচুয়ালি কীভাবে হয় লজিকটা কী হচ্ছে, x - 5 লেস দ্যান 0 তার মানে আমি যদি করি x - 5 + 5 তাহলে উভয় দিকে করতে হবে +5, তাহলে 5 কাটবে x লেস দ্যান 5। তাহলে এখান থেকে x লেস দ্যান 5 এইভাবে আসে, এইভাবে এখানে x > 1 আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, তো দেখো তাহলে x > 1 অর্থাৎ x এর মান 1-এর থেকে বেশি কিন্তু 5-এর থেকে কম। তাহলে 1-এর থেকে কত বেশি জানি না কিন্তু x এর 5-এর থেকে কম হবে। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে আমি বলতে পারি যে অতএব x লেস দ্যান 5। তাহলে x এর মান কী হবে লেস দ্যান 5 5-এর থেকে কম হবে। তার মানে আমি যদি গ্রাফ দেখাই দেখে নাও 1 2 3 4 5 ওকে, যদি 6 7 এ দেখেন তাহলে আমি এখানটা আছে 1 2 3 4 5। তাহলে x এর মান কি দেখে নাও x এর মান 1-এর থেকে বেশি, x এর মান 1-এর থেকে বেশি আর এখানে x এর মান 5-এর থেকে কম, তার মানে এদিকে ওকে। তাহলে এদিকে আসছে দেখে নাও, তাহলে আমরা বুঝতে যাচ্ছি কি এটা তাহলে এর মধ্যে থাকবে, তাহলে নিশ্চয়ই 5। তাহলে এই দুটো কম্পেয়ার করলে তাহলে x এর মান 1-এর থেকে বেশি হবে কিন্তু কখনো 5-এর থেকে বেশি হবে না। তাহলে দুটোকে কম্পেয়ার করে বলতে পারি কি x লেস দ্যান 5 এটা বলতে পারি, এটা একটা কেস। দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারি কি যে এইটা নেগেটিভ x - 1 লেস দ্যান 0 এবং x - 5 > 0। তাহলে এখান থেকে বলতে পারি কি x লেস দ্যান 1 ওকে এবং x > 5। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি x এর মান
দেখো না এক্সের মান 1-এর থেকে কম 5-এর থেকে বেশি, তাহলে এটা হতে পারে না, এটা অসম্ভব। ব্যাপারটা দেখে নাও, এক্সের মান এখানে বলছে কি 1-এর থেকে কম আর কি 5-এর থেকে বেশি, তাহলে এটা হতে পারে কি 1-এর থেকে কম কিন্তু 5-এর থেকে বেশি, তাহলে এটা অসম্ভব। তাহলে বলতে পারে কি এটা অসম্ভব। তাহলে আলটিমেট আমরা কি পেলাম দেখে নাও। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এক্সের ভ্যালুটা, তার মানে এক্সের ভ্যালুটা কি হচ্ছে 1-এর থেকে সর্বদা বেশি হবে এবং 5-এর থেকে সর্বদা কম হবে। তার মানে এর লিমিটিং কি, এক্সের লিমিট হচ্ছে কি 1-এর থেকে বেশি এবং 5-এর থেকে কম, তার মানে কি 1 আর 5-এর মধ্যবর্তী হবে। তাহলে এখানে কোশ্চেনটা কি বলে দেখে নাও, দেখাও যে এক্সের মান 1 ও 5-এর মধ্যবর্তী হবে। তাহলে এটাই মিলে গেল, দেখে নাও, ভালো করে বুঝে নাও এবারটা আমি কি বলছি, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এটা ধরো 1 2 3 4 5, ওকে এটা 6। তাহলে 1 2 3 4 5 6। প্রথমটা দেখে বলছে কি এক্স গ্রেটার দ্যান 1, তাহলে এক্সের মান 1 নয় 1-এর থেকে বেশি হবে, তার মানে এটা কোন দিকে হবে 1-এর থেকে বেশি মানে এদিকে, কিন্তু কতটা বেশি তাই না, কতটা বেশি। আর এখানে বলছে কি এক্স লেস দ্যান 5, 5-এর থেকে কম, তাহলে এক্সের মান 1-এর থেকে বেশি হবে কিন্তু 5-এর থেকে কম হবে, তাহলে 5-এর থেকে কম মানে কি কোন দিকে এইদিকে। তাহলে এই দুটো কমন জায়গা কোনটা, এইটা হচ্ছে এদের কমন জায়গা। তার মানে এক্সের মান কত হবে 2 3 4 এইগুলো হতে পারে, কিন্তু 1 হবে না কারণ 1-এর থেকে বেশি বলে দিয়েছে, আর 5 হবে না কারণ 5-এর থেকে কম বলে দিয়েছে। তাহলে এক্সের মান 1-এর থেকে বেশি এবং 5-এর থেকে কম, এইটাই হচ্ছে সত্য। ওকে, তাহলে এটাই প্রমাণ করতে হচ্ছে। তাহলে বলতে পারি অতএব এক্সের মান, তাহলে এখানে বলতে পারি কি অতএব এক্সের মান 1 ও 5-এর মধ্যবর্তী সংখ্যা। তাহলে এক্সের মান 1 আর 5-এর মধ্যবর্তী সংখ্যা হবে। ওকে, বলে প্রুভড, লিখে দেয় প্রুভড। তাহলে দেখে নাও দুটোই তোমাকে চেক করতে হবে, তুমি এখানে অ্যান্সার হয়ে গেলে তুমি থেমে দিলে হচ্ছে, মানে এখানে ছেড়ে দিলে হবে না, দ্বিতীয় ক্ষেত্রে দেখাতে হবে যে এটা হবে না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কি এক্সের মান 1-এর থেকে কম আবার এক্সের মান 5-এর থেকে বেশি, কি করে হতে পারে, তাহলে এটা অসম্ভব ব্যাপার। তাহলে প্রথম ক্ষেত্রটাই ঠিক হবে, তাহলে এক্সের মান 1-এর থেকে বেশি 5-এর থেকে কম, অর্থাৎ এক্সের মান 1 আর 5-এর মধ্যবর্তী, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুফ বা প্রমাণিত বলে লিখে দেবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 42 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি x বাস্তব হয় তবে p এর বাস্তব মান কত হলে 4x² প্লাস px প্লাস 1 এর মান সর্বদা ধনাত্মক হবে। কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল কোশ্চেন। এই কোশ্চেনটা বুঝতে পারলে 43 নম্বর কোশ্চেনটাও খুব সহজে বুঝতে পারবে, কারণ দুটোই কোশ্চেন এক, 42 এবং 43 কোশ্চেন সেম আছে, কিন্তু 42 নম্বর কোশ্চেনটা তোমাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে পারলে তবে 43 নম্বর অঙ্কটা তুমি করতে পারবে বা বুঝতে পারবে। আমি চেষ্টা করব সব থেকে সহজ করে বোঝানো, যাতে করে তোমরা প্রত্যেকটা স্টেপ বুঝতে পারো যে কীভাবে হচ্ছে এটা। তার কোশ্চেন নাম্বার 42। তাহলে এখানে বলেছে দেখো এক্স হচ্ছে কি বাস্তব হয় তবে পি এর বাস্তব মান কত, পি এর মান বের করতে বলেছে। সমীকরণটা কি দিয়েছে এখানে দেখ 4x² প্লাস px প্লাস 1, ওকে px প্লাস 1, ওকে এর মান সর্বদা ধনাত্মক বলে দিচ্ছে। তাহলে বলতে পারি প্রশ্নানুসারে কি বলেছে 4x² প্লাস px প্লাস 1 এর মান সর্বদা ধনাত্মক, তার মানে 4x² প্লাস px প্লাস 1 গ্রেটার দেন 0, ওকে অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, বলেছে কি ধনাত্মক মানে অলওয়েজ পজিটিভ গ্রেটার দেন 0, এটা। তাহলে দেখে নাও এটা যদি আমরা সমাধান করি কি পাবো, তাহলে বা একটা কাজ করে x² সঙ্গে 4 থাকবে না, ওকে তাহলে এখান থেকে 4 বাদ দিতে হবে। তাহলে একটা কাজ করছি 4 যদি বাদ দিয়ে দিই 4 কমন নিয়ে নিলাম, 4 কমন নিলে কী হচ্ছে দেখে নাও x² প্লাস px/4 প্লাস 1/4 গ্রেটার দেন 0।
তাহলে বা 4 ইন্টু এখানে একটা কাজ করবো এক্স স্কোয়ার প্লাস পি এক্স বাই 4 এটা আছে তো এটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা আকারে সাজাবো। তাহলে কীভাবে সাজাবো দেখো না এক্স স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু বি এখানে কি আছে পি এক্স বাই 4 আছে তাই না। তাহলে পি এক্স বাই 4 আছে মানে এটাকে নিচে আমরা এমন সাজাবো তো এটাকেও যেন পি এক্স বাই 4 পাই। তাহলে 2 ইন্টু এক্স আছে তাহলে পি বাই আমি 8 করলাম পি বাই 8। তাহলে দেখুন 4 দুগুণে 8 এখানে কাটাকুটি 4 দুগুণে 8 তাহলে পি এক্স বাই 4 পেয়ে গেলাম। প্লাস যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা আকারে সাজাতে হয় তাহলে নিশ্চয়ই বি স্কোয়ার হওয়া উচিত তখন পি বাই 8 এর হোল স্কোয়ার থাকা উচিত। তাহলে পি বাই 8 এর হোল স্কোয়ার তো ছিল না তাহলে এখানে মাইনাস করবো আমরা মাইনাস পি স্কোয়ার বাই 64 প্লাস 1/4 গ্রেটার দেন 0। ওকে এটা হয়ে গেল। এবার দেখেন এই টোটালটা কী আসছে ফর্মুলা চলে আসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায়। এবারে করবো কি বা 4 ইন্টু এটা করবো কি এক্স প্লাস পি বাই 8 তার হোল স্কোয়ার। যদি এটাকে আমরা সাজাই তাহলে 1/4 মাইনাস পি স্কোয়ার বাই 64 তাহলে কত আসছে 64 লসাগু 4 ষোলম 64 মাইনাস পি স্কোয়ার তাহলে এখানে আসছে দেখেন প্লাস 16 মাইনাস পি স্কোয়ার বাই 64 গ্রেটার দেন 0। তার মানে আমি 4 যদি গুণ করে দিই কী পাবো দেখলাম তাহলে বা 4x প্লাস পি বাই 8 তার হোল স্কোয়ার। ওকে প্লাস স্ট্রং যদি 4 গুণ করে দিই দেখো এখানে 4 গুণ করলে 4 ষোলম 64 16 হয়ে যাবে তার মানে হবে কত 16 মাইনাস পি স্কোয়ার বাই 16 গ্রেটার দেন 0। আলটিমেট আমরা এইটা পাবো দেখে না 4 দিয়ে যদি গুণ করি এটাকে তাহলে এটা থাকছে 4 দিয়ে গুণ করলে 4 ষোলম 64 4 64 কাটবে তাহলে 16 মাইনাস পি স্কোয়ার বাই 16 এটা থাকছে। ওকে এবার দেখে না এখান থেকে এবার ব্যাপারটা বুঝে নাও। এবার এখান থেকে আমি বলতে পারি কি এক্স প্লাস পি বাই 8 অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় 0 বা 0 থেকে বেশি কখন এটা নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে আমরা বলতে পারি আমি এখানে একটু মুছে দিচ্ছি এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এক্স প্লাস পি বাই 8 তার হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে এটা দেখে না অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তার মানে বলতে চাইছি যে এক্সের মান হয় 0 হবে মানে এক্সের মান হয় মানে পি বাই 8 এর মাইনাস পি বাই 8 হবে বা তার থেকে বেশি হবে। যদি মাইনাস পি বাই 8 হয় তাহলে 0 হয়ে যাবে যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে পজিটিভ থাকবে অলওয়েজ পজিটিভ। এবারে দেখে নাও এই দুটো দেখে নাও এটা কি আছে গ্রেটার দেন 0 তাই না গ্রেটার দেন 0 তার মানে কি এই দুটো সমষ্টি সর্বদা কি ধনাত্মক আসবে। ব্যাপারটা ভালো করে বুঝে নাও এইখানটায় লজিক তোমার ক্লিয়ার থাকা দরকার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এর পরবর্তী অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে। এতটুকু তো আমরা অনেক অঙ্কটি করেছিলাম এর পরেরটা দেখে নাও কী হবে এখান থেকে একটু আলাদা আছে এই অঙ্কটা সেটা কি দেখে নাও এইটা আর এইটা এই দুটো যোগফল কি সর্বদা কী হবে দেখে নাও এই দুটো যোগফল সর্বদা কী আছে পজিটিভ হবে। তাহলে এইটা যদি আমি 0 করে দিই তাহলে এটা কি হবে এটা কত হতে হবে গ্রেটার দ্যান 0 হতে হবে। এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এই জন্য বলছি এক্সের মান যদি আমি মাইনাস পি বাই 8 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে আর যদি এক্সের মান বেশি হয়ে যায় তাহলে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। এবার আমি যদি বলি যদি এই এক্স স্কোয়ার প্লাস পি বাই 8 ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়ে যায় ওকে যদি 0 হয় তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কি ধনাত্মক পজিটিভ হতে হবে। আমি বলতে চাই যদি এটা কোনো কারণে 0 হয়ে যায় এটা 0-র সঙ্গে ইকুয়াল যদি হয়ে যায় বা এখানে আমি আর একটা লাইন লিখছি বা 4 ইন্টু এক্স প্লাস পি বাই 8 তার স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে তাহলে কোনো কারণে যদি এই টোটালটার ভ্যালু 0-র সঙ্গে সমান হয়ে যায় তাহলে অবশ্যই এইটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। ধনাত্মক হতে হলে কী হতে হবে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নয় এটা গ্রেটার দ্যান 0 মানে 0 হবে না এই দুটো সমষ্টি কখনো 0 হবে না অলওয়েজ গ্রেটার দ্যান 0 মানে সর্বদা পজিটিভ দিকে যাবে 0 থেকে বেশি হবে। এবারে আমি বলতে চাইছি যদি এইটা আমার 0 হয়ে যায় অর্থাৎ 4x প্লাস পি বাই 8 এর স্কোয়ার এটা যদি 0 হয়ে যায় তাহলে এটাকে আমার কী হতে হবে গ্রেটার দ্যান 0 হতে হবে। দেখেন ব্যাপারটা দেখেন দুটো সমষ্টি আছে এক্স প্লাস ওয়াই যদি আমি বলি এক্স এটা বলছি কি এক্স ইকুয়াল টু 0 তাহলে ওয়াইকে কী হতে হবে ওয়াইটা যদি আমার সামথিং পজিটিভ হয়ে যায় পজিটিভ সামথিং ওকে পজিটিভ আমি চললাম জেড তাহলে এখানটা সমষ্টি পাবো দেখে নাও 0 প্লাস পজিটিভ জেড
তার মানে কী হচ্ছে পজিটিভ জেড, একটা পজিটিভ ভ্যালু পাবো। আর যদি এইটা যদি পজিটিভ না হয় তাহলে এইটা জিরো হয়ে গেল, তার দুটোই জিরো হয়ে যাবে। সেই জন্য যদি আমরা এইটাকে এই পার্টটা জিরো হয়ে যায় তাহলে এটাকে অলওয়েজ ওয়াই গ্রেটার দ্যান জিরো হতে হবে, যদি টোটাল এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান জিরো হতে হয়। অর্থাৎ এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান জিরো হতে হলে অবশ্যই ওয়াই গ্রেটার দ্যান জিরো হতে হবে। তার মানে এখান থেকে বলতে পারি যে এখানে তাহলে বলতে পারি তাহলে অতএব মানে এইটা মানে তো এই সমীকরণটা, তাহলে বলতে পারি অতএব 4x স্কোয়ার প্লাস px প্লাস 1 গ্রেটার দ্যান 0 হবে যদি আমরা লিখি যদি আমরা বলি যে 16 মাইনাস পি স্কোয়ার বাই 16 গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু না, কারণ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে গেলে সমস্যা হয়ে যায়, কারণ মানে আমরা পজিটিভ আর নেগেটিভ বলতে পারবো না, সব 0 হয়ে যাবে। আমি বলতে এটা তো 0 নয়, এর টোটালটার ভ্যালু তো 0 নয়, গ্রেটার দ্যান 0 আছে। দেখে নাও আমার এই টোটালটার ভ্যালু কী আছে ভালো করে বুঝে নাও, এইটা আমি আরেকবার বলছি দেখে নাও, এই টোটালটার ভ্যালু এই ইকুয়েশনটার ভ্যালু কি গ্রেটার দ্যান 0। এবারে এখান থেকে এটা সমাধান করে দুটো পার্ট পেয়েছি। এবারে এই পার্টটা দেখে নাও এক্স প্লাস পি বাই 8 হোল স্কোয়ার, এটা 0 হতে পারে বা 0 থেকে বেশি হতে পারে। আমরা তো এটা আগে সমাধান করেছি, কোনো বর্গ সেটা 0 হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে, তার মানে এটা 0 হওয়া সম্ভব না আছে, তাই না? এটা 0 হতে পারে বা 0 থেকে বেশি হতে পারে, মানে কি এটা 0 হওয়ার সম্ভাবনা আছে। কি ক্ষেত্রে? যদি এক্স এর মান মাইনাস পি বাই 8 হয়ে যায় তার টোটালটা 0 হয়ে যাবে, 0 সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। সেই জন্য আমরা যে কোনো স্কোয়ারকে যে কোনো বর্গকে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলতে পারি। ওকে, তাহলে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে এটাও কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে? এটা হবে না, কারণ কি এটা গ্রেটার দ্যান আছে, তার মানে এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে অবশ্যই এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে যদি এটা ধনাত্মক হয়। তাহলে যদি আমার 4x স্কোয়ার প্লাস px প্লাস 1 এই ইকুয়েশনটাকে গ্রেটার দ্যান 0 হতে হয় তাহলে অবশ্যই এই পার্টকে গ্রেটার দ্যান 0 হতে হবে। সেই জন্য লিখেছি 4x স্কোয়ার প্লাস px প্লাস 1 গ্রেটার দ্যান 0 হবে যদি 16 মাইনাস পি স্কোয়ার বাই 16 গ্রেটার দ্যান 0 হয়। কারণ এই পার্টটাকে আমি গ্রেটার দ্যান 0 বলতে পারবো না, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 0 থেকে বেশি বা 0 থেকে সমান। কিন্তু এইটা যদি 0 সঙ্গে সমান বা 0 থেকে বেশি হয়ে যায় তাহলে এটা কখনো গ্রেটার দ্যান 0 হবে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে যাবে। সেই জন্য যদি এই ইকুয়েশনটাকে 4x স্কোয়ার প্লাস px প্লাস 1 এই সমীকরণটাকে যদি ধনাত্মক বা গ্রেটার দ্যান 0 হতে হয় তাহলে অবশ্যই 16 মাইনাস পি স্কোয়ার বাই 16কে গ্রেটার দ্যান 0 হতে হবে। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলবো কি, আর নেক্সট তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা বের করবো, দেখে নাও। তাহলে বা আমরা একটা কাজ করছি 16 দিয়ে গুণ করছি উভয় পক্ষে, 16 ইন্টু 16 মাইনাস পি স্কোয়ার বাই 16, তাহলে গ্রেটার দ্যান 0 ইন্টু 16, তাহলে 16 কাটছে এটা 0 হয়ে যাবে, তাহলে বা 16 মাইনাস পি স্কোয়ার গ্রেটার দ্যান 0। এবারে আমরা কি পি এর মান বের করবো, তাই না? তাহলে একটা কাজ করছি উভয় দিকে আমি মাইনাস, দেখে নাও এখানে উভয় দিকে কী করছি দেখে নাও মাইনাস 16 গুণ করছি, দেখে নাও এখানে একটা কাজ করছি আমরা উভয় দিকে মাইনাস, দেখে নাও মাইনাস গুণ করবো, উভয় দিকে মাইনাস গুণ করবো। তাহলে উভয় দিকে যদি মাইনাস গুণ করি তাহলে মাইনাস 16 মাইনাস পি স্কোয়ার, তাহলে এখানে যখনই মাইনাস গুণ করবো এটা কি লেস দ্যান 0 হয়ে যাবে, যখন আমি মাইনাস গুণ করবো কী হয়ে যাবে লেস দ্যান 0 হয়ে যাবে। তার মানে এটা বলতে পারি তাহলে বা মাইনাসগুলো মাইনাস 16 প্লাস পি স্কোয়ার লেস দ্যান 0। আমি এটা আগেও বলেছিলাম প্লাস গুণ করলে প্লাস দিয়ে ভাগ করলে কোনো কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ এই গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 চেঞ্জিংটা এই সাইনটা চেঞ্জ হবে, গ্রেটার দ্যান লেস দ্যান গ্রেটার দ্যান তখনই হবে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে এই 16 মাইনাস পি স্কোয়ার আমার পি স্কোয়ারকে পজিটিভ করতে হবে তবে তো পি এর মান বের করবো আমরা। তাহলে পিকে পজিটিভ করতে গেলে নেগেটিভ দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষে, তাহলে উভয় পক্ষে যদি আমরা নেগেটিভ দিয়ে গুণ করি তাহলে এটা গ্রেটার দ্যানটা কী হয়ে যাবে লেস দ্যান হয়ে যাবে। তাহলে দেখে নাও এটা পেলাম কত মাইনাস 16 প্লাস পি স্কোয়ার, তার মানে উভয় পক্ষে যদি প্লাস 16 যোগ করি অর্থাৎ মাইনাস 16 প্লাস পি স্কোয়ার প্লাস 16 লেস দ্যান প্লাস 16 হয়ে যাবে, তাহলে 16 কাটবে, তাহলে পি স্কোয়ার লেস দ্যান 16, তার মানে পি এর মানটা কী হবে প্লাস মাইনাস, তার মানে পি এর মাইনাস কী হবে পি এর ভ্যালু হবে কি -4 প্লাস 4, অর্থাৎ প্লাস -4 এর মধ্যে থাকবে, অর্থাৎ পিটা দেখে নাও -4 এর থেকে বেশি হবে আর +4 এর মধ্যে থাকবে। কারণ দেখে নাও পি স্কোয়ার লেস দ্যান 16, তাহলে পি স্কোয়ার লেস দ্যান 16 হলে দেখে নাও আমরা এটাকে এইভাবে বলতে পারি পি স্কোয়ার
পি স্কোয়ার লেস দ্যান 16, তার মানে হচ্ছে কি পি স্কোয়ার লেস দ্যান প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি পি স্কোয়ার লেস দ্যান প্লাস মাইনাস 4, তাহলে প্লাস মাইনাস 4 মাইনাস হলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে পি এর মান গ্রেটার দ্যান 4 আর পি এর মান লেস দ্যান 4, তার মানে পি এর মান কি -4 আর +4 এর মধ্যে থাকবে। ওকে, পি এর মান +4 আর -4 এর মধ্যে থাকবে। তা দেখে নাও পি এর মান +4 বা -4 এর মধ্যে থাকবে। তাহলে এটাকে কীভাবে লিখবে দেখেন, আমি তোমার লিখেও দিচ্ছি দরকার পড়ে সেটা। তাহলে কি লিখবে, যদি এইটা চলে আসে তাহলে পি স্কোয়ার, ওকে পি স্কোয়ার, তাহলে হচ্ছে কী আছে দেখে নাও +-14, তারপর হচ্ছে কি বলতে আর কি অতএব পি লেস দ্যান 4, পজিটিভের জন্য দেখো পি লেস দ্যান 4, এবং নেগেটিভ জন্য দেখে নাও যখনই নেগেটিভ থাকবে কি হবে, গ্রেটার দ্যানটা লেস দ্যান, যেই চিহ্ন থাকে চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ পি গ্রেটার দ্যান -4। ভালো করে দেখে নাও, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আমি বললাম কি যখনই নেগেটিভ সাইন থাকবে, নেগেটিভ সাইন গুণ থাকলেই সেটা কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, পজিটিভটা মানে গ্রেটার দ্যান লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। তা আমি যদি পজিটিভ সাইনটা নিই তাহলে পি গ্রেটার দ্যান পি লেস দ্যান, দেখুন পি লেস দ্যান, পজিটিভের জন্য এই পজিটিভ সাইনটার জন্য কোনো চেঞ্জ হয়নি, পি লেস দ্যান 4। ওকে, এটা হচ্ছে। আর যখনই নেগেটিভ সাইন নেবো তখন কি এটা লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে, গ্রেটার দ্যান -4, তার মানে অতএব পি -4 লেস দ্যান 4 এর মধ্যে থাকবে, তার পি এর মান -4 আর +4 এর মধ্যে থাকবে। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এতটুকু সমাধান করার পর তুমি এটা করতেও পারো, এটা দেখাতেও পারো, বা ডাইরেক্ট তুমি বলে দেবে অতএব পি এর মান -4 আর +4 এর মধ্যে থাকবে, বা এই লাইনটা তুমি দেখাতে পারো। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবে। এইরকম অঙ্ক পরেরটাও আছে, দেখুন আমি সেটাও করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 43 কি বলছে দেখুন কোশ্চেনটায়, এক্সের সব বাস্তব মানে mx - x² - 1 রাশির মান সর্বদা ঋণাত্মক হতে হলে m এর বাস্তব মানের সীমা নির্ণয় করো। তাহলে দেখুন এই রাশির মান সর্বদা ঋণাত্মক নেগেটিভ হতে গেলে m এর বাস্তব মানের সীমা নির্ণয় করো। সীমাটা কতটুকু হবে, একই জিনিস দেখে নাও। আমরা একইভাবে নির্ণয় করব। দেখুন কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার 43 কি কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখুন, বলেছে কি এক্সের সমস্ত সব বাস্তব মানে mx - x² - 1 রাশির মান সর্বদা ঋণাত্মক হতে হবে, এর মান ঋণাত্মক হতে হবে, লেস দ্যান। তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি প্রশ্ন অনুসারে সেটা কি বলেছে দেখে নাও, প্রশ্ন অনুসারে এখানে বলেছে কি দেখে নাও, এখানে বলেছে কি mx - x² mx - x² - 1 লেস দ্যান 0 ঋণাত্মক। দেখে নাও mx - x² - 1 রাশির মান সর্বদা কি ঋণাত্মক হতে হবে, m এর বাস্তব মানের সীমা নির্ণয় করতে, তাহলে m এর মানটা কী হবে। তাহলে এই কোশ্চেনটা আগেটা ছিল কি ধনাত্মক অর্থাৎ গ্রেটার দ্যান 0, এখানে ঋণাত্মক মানে লেস দ্যান 0। ওকে, এটা বলেছি। তাহলে এখানে যেহেতু আমরা এক্সটাকে ফ্রি করব, মানে কোনো কোএফিসিয়েন্ট থাকলে হবে না, নেগেটিভ থাকলে হবে না, তাহলে এখানে একটা কাজ করছি বা নেগেটিভ কমন নিচ্ছি। নেগেটিভ কমন নিলে কী হবে দেখে নাও, x² - mx, ওকে -mx + 1 লেস দ্যান 0। ওকে, লেস দ্যান 0। তো দেখে নাও এখানে বলতে কি, তাহলে বা মাইনাস আমি রাখছি এখানটায়, তাহলে x², তাহলে এটাকে x² মাইনাস x, তাহলে মাইনাস আছে মানে কি a - b এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো, x² - 2 × x ইন্টু এখানে শুধু m আছে, তাহলে m/2, 2 কাটলে mx পেয়ে যাচ্ছি। তাহলে m/2 তাহলে নিয়ে আসতে হবে প্লাস m/2 তার হোল স্কোয়ার। ওকে, তার হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। তারপর দেখে নাও কী হতে পারে এখানে, আবার এখানে দেখে নাও বলতে পারি কি -m/2 বা m²/4, এখানে কি আছে +1। ওকে, লেস দ্যান 0 আছে, লেস দ্যান 0 আমি রাখলাম। তাহলে বা দেখে নাও মাইনাস আছে, তাহলে এটা কিসের ফর্মুলা আসলে দেখে নাও, x² - 2ab + b², তার মানে হচ্ছে x - m/2 তার
হোল স্কোয়ার। ওকে, আর এখানে কি আসলো দেখে নাও, এখানে আমি যদি করি এটা, তাহলে মাইনাস যদি রাখি, মাইনাসটা যদি আমি এখানটা রাখি, মাইনাস দেখে নাও, মাইনাস বা আমি এটা ঘুরিয়ে দিলে দেখে নাও 1 মাইনাস এম স্কোয়ার বাই 4, তার মানে 4 মাইনাস এম স্কোয়ার, 4 মাইনাস এম স্কোয়ার বাই 4। ওকে, এইটা তার মানে এখানে যদি বসিয়ে দিই বা এটা যদি আমি ঘুরিয়ে দিই, মাইনাস যদি বাইরে বের করি, যে মাইনাস কমন নিলে এম স্কোয়ার মাইনাস 4 বাই 4, 4 একা 4, 4 মাইনাস এম স্কোয়ার আর নিচে 4 হবে, তাহলে এম স্কোয়ার মাইনাস 4 বাই 4, এটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে রাখতে থাকবে মাইনাস এম স্কোয়ার বাই 4 লেস দেন 0। এবার আমি মাইনাসটা গুণ করবো, দেখুন মাইনাসটা গুণ করলে কি হবে দেখুন, তাহলে বা মাইনাস এক্স মাইনাস এম বাই 2 তার হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার বাই 4। ওকে, এইটা লেস দেন 0। ওকে, লেস দেন 0, তাহলে এটা লেস দেন 0 আছে। এবার দেখে নাও, এবারে আমরা আগেটার মতো, তাহলে এতটুকু হলো। এবার দেখে নাও, আমরা বলতে পারি এক্সের সমস্ত বাস্তব মান জন্য, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য কি বলতে পারি আমরা, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য আমরা বলতে পারি কি, এক্স মাইনাস এম বাই 2 এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দেখে নাও, এটা তো আমরা বলতে পারি এক্স মাইনাস এম বাই 2 হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় 0 হবে না 0 থেকে বেশি হবে, কারণ এক্সের মান 0 কখন হবে, যদি এক্সের মান এম বাই 2 হয় তাহলে 0 যাও, নাহলে তার থেকে সর্বদা বেশি হয়, কারণ স্কোয়ার আছে। ওকে, এবার যদি মাইনাস গুণ করি, তাহলে এখানে যদি মাইনাস গুণ করি, তাহলে বা মাইনাস এক্স মাইনাস এম বাই 2 তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 0। কারণ মাইনাস গুণ করলে আমি বলেছিলাম মাইনাস গুণ করলেই এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, গ্রেটার দ্যান লেস দ্যানটা, গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়ে যাবে। ওকে, তাহলে এটা পেলাম। এবার দেখে নাও, এই দুটোর যোগফলটা কি আছে, এই দুটো সমষ্টি লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ। তাহলে আমি যদি বলি এইটা কি আছে, টোটালটা দেখে নাও, এই প্রোডাক্টটা টোটালটা দেখো মাইনাস এক্স মাইনাস এম বাই 2 হোল স্কোয়ার লেস দ্যান 0। তাহলে যদি 0 সঙ্গে সমান হয়ে যায়, তাহলে যদি এটা যদি আমি ধরে নিই যে এক্স মাইনাস এম বাই 2 হোল স্কোয়ার, এটা মানে হয় সর্বোচ্চ 0 হবে, নাহলে 0 কম হবে। ওকে, এবার দেখে না 0 হলে কি পজিটিভ, তাহলে এটা পজিটিভ, কিন্তু এই দুটো সমষ্টি কী হতে হবে, নেগেটিভ, লেস দ্যান 0 তে হবে। তাহলে আমি যদি বলতে চাই এই সমীকরণটা, এই যে এটা যে বলেছে এইটা লেস দ্যান 0, তাহলে লেস দ্যান 0 যদি বা ঋণাত্মক হতে গেলে এটা অবশ্যই লেস দ্যান 0 হতে হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি আগেটার মতনই যে এম এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দ্যান 0 হবে যদি এম স্কোয়ার মাইনাস 4 বাই 4 লেস দ্যান 0। এটা যদি 0 হয় তবে, কারণ দেখে নাও আমার টোটালটা এই দুটোর যোগফল কি, দুটো সমষ্টি কি হতে হবে, 0 লেস দ্যান 0 হতে হবে। ওকে, অর্থাৎ ঋণাত্মক নেগেটিভ হতে হবে। এবারে এইটা কি বললাম, এইটা আমার গুণফল কি এসছে দেখে নাও, লেস দ্যান ইকুয়াল টু 0। যদি এইটা 0 হয়ে যায়, সাপোজ লেস দ্যান ইকুয়াল টু 0 মানে এর যে কোনো একটা ভ্যালুতে 0 আসবে, হয় 0-র সঙ্গে সমান, নাহলে 0-র থেকে কম। তাহলে 0-র সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে এইটা কি হতে হবে, এই দুটো যোগফল সাপোজ ধরলাম এটা 0 আছে, আগেটার মতনই এটা 0 আছে, তাহলে টোটাল সমষ্টি নেগেটিভ হতে হবে। তাহলে টোটাল সমষ্টি যদি নেগেটিভ হতে হয় তাহলে এটা কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তবেই এই ইকুয়েশনটা কি হবে, নেগেটিভ হবে। আগেটা মনেই বলছে দেখো না, আগেটা গ্রেটার দ্যান ছিল, এটা এবার লেস দ্যান। আমি কি বলতে চাইছি দেখো না, এইটা যদি 0 হয়ে যায়, এই পার্টটা যদি 0-র সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, যার ফলে এই দুটো সমষ্টি নেগেটিভ আসবে। তাহলে এই দুটো সমষ্টি নেগেটিভ হতে গেলে তাহলে এইটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে, ঋণাত্মক হতে হবে, আর ঋণাত্মক মানে লেস দ্যান 0। তাহলে এইটা তাহলে বলতে পারি টোটাল এম এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এই সমীকরণকে লেস দ্যান 0 হতে গেলে অবশ্যই এম স্কোয়ার মাইনাস 4/4 লেস দ্যান 0 হতে হবে। তাহলে এখান থেকে এম এর মান বের করবো, তাহলে বা বলতে পারি কি এম স্কোয়ার মাইনাস 4 লেস দ্যান 0, তাহলে দুদিকে যদি +4 করি তাহলে বা এম স্কোয়ার লেস দ্যান 4, তার মানে এখান থেকে একই জিনিস এম স্কোয়ার লেস দ্যান প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার, তার মানে বলতে পারি কি অতএব এম এর ভ্যালু হবে কি -2 থেকে +2 এর মধ্যে থাকবে।
তাহলে এইটা হচ্ছে এম এর সীমা। ওকে, তাহলে এম এর ভ্যালু কি -2 থেকে +2 এর মধ্যে থাকতে হবে, কারণ +-2, তাহলে এম এর ভ্যালু 2 এর থেকে কম কিন্তু -2 এর থেকে কী হবে, বেশি হবে। তাহলে দেখে নাও তোমাদের বইয়ে এই আনসারটা দেখে নাও ইকুয়াল টু দিয়ে আছে, এখানে ইকুয়াল টু হবে না, কারণ দেখে নাও ইকুয়াল টু কেন হবে না, কারণ এখানটা দেখে নাও যদি এটা ইকুয়াল হয়ে যায়, আমি যদি সাপোজ ধরে নাও m² - 4/4 <= 0 ধরতাম, যদি ধরতাম, তাহলে <= ধরলে তবে তো এখানে <= আসবে। যদি <= ধরতাম তার মানে কি এর এমন একটা ভ্যালু 0-এর সঙ্গে সমান হতেও পারে, তাহলে এটাও 0-এর সঙ্গে সমান হতে পারে, এটাও 0-এর সঙ্গে সমান হতে পারে। তা দুটো যখন 0-এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে তার যোগফল কি কখন নেগেটিভ পাবো কি, লেস দ্যান পাবো কি, তাহলে কখন লেস দ্যান পাবো না। তাহলে যদি তাহলে এই স্কোয়ার টার্মটাকে আমি বলতে পারি কি <= 0 হতে পারে, অর্থাৎ =0 হতে পারে। তাহলে এটা যদি =0 হয়ে যায় তাহলে এটাকে অবশ্যই <0 হতে হবে, তবেই দুটো সমষ্টি <= অর্থাৎ এইটা যে 0 হয়ে যায় তাহলে এটাকে নেগেটিভ হতে হবে, তবেই এই দুটো যোগফল নেগেটিভ হবে। একটা 0 সঙ্গে কত যোগ করলে নেগেটিভ আসবে, তাহলে অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু যোগ করতে হবে। 0-এর সঙ্গে যদি একটা নেগেটিভ ভ্যালু যোগ করি তবে একটা নেগেটিভ, টোটালটা নেগেটিভ আসবে। তাহলে যেহেতু আমরা <0 বলেছে আর এটা <=0 করে দিয়েছি, তাহলে অবশ্যই এই পার্টটা <0 হবে। তার মানে এম এর ভ্যালু কী হবে, -2 থেকে +2 এর মধ্যে থাকবে। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা আসলে বোঝা গেলে, তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু সেম টাইপের ছিল, ভালো করে বোঝার চেষ্টা করবে, দরকার পড়ে ভিডিওটি আরেকবার দেখবে। নেক্সট 44 নম্বর কোশ্চেনে দেখেন কি বলছে, x এর বাস্তব মানের জন্য x - 5 × x² - 2x + 1 এর মান ধনাত্মক হলে x - 7 x² + 2x + 3 ওকে এর মান ধনাত্মক, এর দেখাও যে 5 এবং 7 এর মধ্যবর্তী x এর কোনো মান থাকতে পারে না, অর্থাৎ x মান 5 আর 7 এর মধ্যে থাকবে না। কোশ্চেনটা আরেকবার বলছি, ভালো করে দেখে নাও। x এর বাস্তব মানের জন্য x - 5 × x² - 2x + 1 ডিভাইড বাই x - 7 x² + 2x + 3 এর মান ধনাত্মক হলে দেখাও যে 5 এবং 7 এর মধ্যবর্তী x এর কোনো মান থাকতে পারে না। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও, এটাও কনসেপচুয়াল কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও এটা কীভাবে সলভ হবে। কোশ্চেন নাম্বার 44 ওকে কী বলে দেখেন, ধনাত্মক বলে, ওকে তাহলে বলতে পারি কি প্রশ্ন অনুসারে কী বলেছে দেখে নাও, x - 5 × x² - 2x + 1 ডিভাইড বাই x - 7 নেক্সট হচ্ছে কি দেখে নাও x² + 2x + 3 ওকে 2x + 3 এইটা ওকে > 0 ধনাত্মক > 0। এবার দেখে নাও যদি x এর ভ্যালু, বা আমি এটাকে একটু সাজাতে পারি, তাহলে বা x - 5 × x - 2x + 1 কে বলতে পারি কি x - 1 এর হোল স্কোয়ার ডিভাইড, নিচে দেখে নাও x - 7, তাহলে এখানে বলতে পারি কি দেখো x² + 2x + 3 > 0। এবার দেখে নাও x এর মান যদি আমি দেখো 7 বসিয়ে দিই, x এর মান যদি 7 হয়, এখানে বলছে কোশ্চেন দেখে নাও x এর মান 5 এবং 7 এর মধ্যবর্তী x এর কোনো মান থাকতে পারে না। আমি এখান থেকে দেখা চলে আসছে যদি x এর মান 7 হয়ে যায়, x মান যদি 7 হয় তাহলে নিচে কী হবে 7 - 7 0, আর সামথিং বাই 0 মানে কি ইনফাইনাইট, অসঙ্গত, তাহলে এটা হবে না। সেই জন্য আমি একটা কাজ করছি, স্কোয়ার করে দিলাম আর এখানে একটা গুণ করে দিলাম x - 7 ওকে, তাহলে x - 7 গুণ করলাম, তাহলে এটা কি পাচ্ছি দেখে নাও, তাহলে বা এটা বলতে পারি কি x - 5 × x - 7 × x - 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই x - 7 তার স্কোয়ার আর কি x² + 2x + 3 > 0 ওকে। তার মানে এটাকে যদি এখানে গুণ করে দিই তাহলে বলতে পারি কি, তাহলে বা x - 5 × x - 7 > 0 × x - 7 তার স্কোয়ার x² + 2x + 3 ডিভাইডেড বাই, এখানে কী হবে দেখে নাও
ওকে, এখানে x-1 তার স্কোয়ার। কারণ কি দেখে নাও, x-7 তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন 0, 5 লিখে দেয় যেহেতু x-7 স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন বেশি হবে। ওকে, আর কি x-1 কী হবে স্কোয়ার, এটাও গ্রেটার দেন 0। কেন দেখে নাও, কারণ বলেছে দেখে নাও, এখানে বলে দিই যে কোশ্চেনটাই যে এক্সের মান 5 এবং 7-এর মধ্যবর্তী থাকবে না, তার 7-এর থেকে বেশি হবে, তাহলে আমরা গ্রেটার দেন দিলাম, ইকুয়াল টু দিলাম না। আর এটা হচ্ছে x-7 গ্রেটার দেন 0, x-1 গ্রেটার দেন 0, আর এটাও x² প্লাস 2x প্লাস 3 এটাও গ্রেটার দেন 0। তাহলে এই দুটো গ্রেটার দেন হলে এটাও গ্রেটার দেন 0 হবে। ওকে, এক্সের যে কোনো 0 মান বসালো প্লাস 3 এটা হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা x-5 ইন্টু x-7 গ্রেটার দেন 0। ওকে, এটা গ্রেটার দেন 0। এবারে দেখে নাও, এখান থেকে আমি এক্সের মান বের করবো। দেখে নাও এবারে এই দুটো গুণফল কি, এই দুটো প্রোডাক্টের গুণফল গ্রেটার দেন 0 হচ্ছে, অর্থাৎ পজিটিভ। তাহলে কখন পজিটিভ হবে, হয় দুটো নেগেটিভ বা দুটোই পজিটিভ, মানে দুটো হতে পারে। প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি কি x-5 গ্রেটার দেন 0 এবং x-7 গ্রেটার দেন 0, দুটোই গ্রেটার দেন 0। দুটোই ধনাত্মক হলে তার গ্রেটার দেন তার গুণফল কী হবে, ধনাত্মকই হবে। তার বলতে পারি কি x গ্রেটার দেন 5 এবং x গ্রেটার দেন 7। তার মানে এখান থেকে কী বোঝায়, এই দুটো কমন, x-এর মান 5-এর থেকে বেশি, x-এর মান 7-এর থেকেও বেশি, তাহলে অটোমেটিকলি কি, তাহলে বলতে পারি অতএব x গ্রেটার দেন 7। তাহলে এখান থেকে এই দুটো থেকে কী পাচ্ছি, আমি বলছি x-এর মান 5-এর থেকে বেশি, x-এর মান 7-এর থেকে বেশি, তার মানে কি বোঝাচ্ছে, x-এর মান 7-এর থেকে বেশি হলে 5-এর থেকে বেশি হবেই। যদি x-এর মান 7-এর থেকে বেশি হয়, তার মানে x-এর মান কি 5-এর থেকে বেশি হবেই। তার মানে এখান থেকে এই দুটো থেকে কনক্লুড করতে পারছি কি x গ্রেটার দেন 7 এটা। এবং দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দেখো না, দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, x-5 লেস দেন 0 এবং x-7 লেস দেন 0। তার মধ্যে কি x লেস দেন 5 এবং x লেস দেন 7। তার মধ্যে দেখে নাও, আমি বলতে x-এর মান 5-এর থেকে কম, 7-এর থেকে কম। এবার 5-এর থেকে কম হলে 7-এর থেকে কম হবেই, ভালো করে দেখে নাও। আমি বলতে চাইছি x-এর মান 5-এর থেকেও কম, 7-এর থেকে কম। এবারে আমরা বেসিক নলেজ থেকে কী বলতে পারি, যার ভ্যালু 5-এর থেকে কম হবে তার 7-এর থেকে কম হবেই। তাহলে এখান থেকে আমরা লিমিটিং ভ্যালু বলতে পারি কি, অতএব x লেস দেন 5। তাহলে এই দুটো থেকে কি বলতে পারছি, দেখে নাও, তাহলে x-এর মান 7-এর থেকে বেশি কিন্তু 5-এর থেকে কম, তাহলে x-এর মান লিমিটার 7 আর 5-এর মধ্যে কোনো সংখ্যা থাকছে না। তাহলে এখান থেকে আমি যদি এখানে একটা গ্রাফ টানি, 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7। ওকে, বা আমি এখান থেকে বলতে পারি, একটু যদি বড় বড় করে দেখাই, 7। ওকে, 7। তার মানে x-এর থেকে প্রথমে গ্রেটার দেন 7, তাহলে x-এর মান 7 এদিকে, আর x-এর মান লেস দেন 5, তার মানে এইদিকে। মানে x-এর মান হয় এই জায়গায় পাবো, না হয় এই জায়গায় পাবো। তার মানে x-এর মান 5 আর 7-এর মধ্যে কি পাবো, কোনো কিছু পাবো না। এই দুটোতে কী বুঝতে পারছি, x গ্রেটার দেন 7, তাহলে x-এর মান 7-এর থেকে বেশি পাবো। দ্বিতীয় ক্ষেত্রে কী পাচ্ছি, x লেস দেন 5, মানে 5-এর থেকে কম পাবো। তার মানে x-এর যে ভ্যালু পাবো আমরা, হয় 5-এর থেকে কম, নাহলে 7-এর থেকে বেশি পাবো, অর্থাৎ 5 আর 7-এর মধ্যে কোনো কিছু পাবো না। তাহলে এখান থেকে বলতে পারি অতএব x-এর মান 5 এবং 7-এর মধ্যবর্তী। তো এখানে 7-এর কী বলছে দেখে নাও, মধ্যবর্তী হবে না, প্রুভড। ব্যাস, লিখিটা প্রুভ করে দেবে। তাহলে এই দুটো ক্ষেত্রে দেখা দাও, প্রথমে এটা এতটুকু করার পর তারপর এখানে দেখাবে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে আর দ্বিতীয় ক্ষেত্রে এটা পেলাম। তাহলে এখানে বুঝতে যাচ্ছে যে x-এর মান প্রথম ক্ষেত্রে 7-এর থেকে বেশি হচ্ছে আর দ্বিতীয় ক্ষেত্রে 5-এর থেকে কম হচ্ছে, তাহলে 5 আর 7-এর মধ্যে কোনো ভ্যালু নেই। তাহলে x-এর মান হয় 5 আর 7-এর থেকে বেশি হবে, তাহলে 5-এর থেকে কম হবে, তাহলে 5 আর 7-এর মধ্যে x-এর কোনো ভ্যালু থাকবে না। তাহলে এটাই প্রমাণিত, এটা প্রমাণ করতে পারছি, তাহলে প্রুফ বলে লিখে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 45। কি বলছে দেখো নাও, যদি y² প্লাস x² মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল টু 0 সমীকরণটি x ও y এর বাস্তব মানে সিদ্ধ হয়, তবে প্রমাণ করো যে x এর মান 3 ও 7-এর মধ্যবর্তী এবং y এর মান -2 ও 2 এর মধ্যবর্তী হবে।
অঙ্কটা খুবই কনসেপচুয়াল আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা আছে। কারণ দেখো না, এইটা বৃত্তের সমীকরণ দিয়েছে। এই সমীকরণটা তোমরা দেখে বুঝলাম যে এক্স আর ওয়াই দুটোই আছে, আমরা কীভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করব। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। কোন বৃত্তে দেখে নাও, তাহলে আমি বলতে পারি দেখে নাও তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 45। তাহলে এই কোশ্চেনটা কী আছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল টু 0। ওকে, এটাকে আমি একটু এইভাবে সাজাচ্ছি দেখে নাও, বলতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x বা বলতে পারি প্লাস অফ মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 21 ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দিলাম। বলতে পারি বৃত্তের সমীকরণ, এটা কি দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এটা যে বৃত্তের সমীকরণ, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি, তাহলে বলতে পারি কি 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, তাহলে কি পাবো দেখে নাও, এখানে 1 আর 2 তুলনা করলে তাহলে 2g, তাহলে বলতে পারি অতএব 2g ইকুয়াল টু মাইনাস 10, তাহলে g ইকুয়াল টু মাইনাস 5, কারণ 5 দুগুণে 10, তাহলে g ইকুয়াল টু কত পেলাম মাইনাস 5, এবং 2f ইকুয়াল টু 0, তাহলে বা f ইকুয়াল টু 0, f এর মান কত পেলাম 0। নেক্সট c ইকুয়াল টু 21, তাই না, c ইকুয়াল টু 21। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও আমরা কী বেরো, প্রথম বৃত্তের আছে, আমরা বৃত্তের সমীকরণ পেলাম, সেই বৃত্তের কেন্দ্র কী হবে, তাহলে বলতে পারি অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, সেটা কী হবে দেখে নাও মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস জি মানে দেখে নাও মাইনাস 5 আছে, তাহলে মাইনাস মানে প্লাস 5 আর এটা 0। দেখে নাও এফটা 0 বসিলাম আর জি হচ্ছে কি মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5 পেয়ে গেলাম। বৃত্তের ব্যাসার্ধ কী হবে, বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে কি দেখে নাও রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই ফর্মুলা দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমীকরণ। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, রুট অফ জি এর মান কত, এখানে 5 আছে, তাহলে 5 স্কোয়ার করলে 25, এফটা কত, এফটা 0, সিটা কত মাইনাস 21, তাহলে কত পাচ্ছে দেখে নাও 25 প্লাস মাইনাস 21, তাহলে কত হচ্ছে, তাহলে 4। ওকে, রুট অফ 4, তার মানে কত হচ্ছে দেখে নাও বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 2, ব্যাসার্ধ হচ্ছে 2। এবার এই বৃত্তটা আমরা আঁকবো দেখলাম, তাহলে দেখে না দুটো সমীকরণকে সমাধান করলাম, সমাধান করে জি আর এফ এর মান বের করলাম, তারপরে যে বৃত্তের সমীকরণ সেই বৃত্তের কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক কত আর ব্যাসার্ধ কত সেটা বের করলাম। এবার বৃত্তের ছবিটা আঁকবো দেখে নাও, আমি একটু এখানটায় আঁকছি, দেখে নাও। প্রথম হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেখে নাও কি আছে 5, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 5 যাবে আর ওয়াই অক্ষ 0 আছে। তোমার ধরলাম 1 2 3 4 5 এই জায়গায়। ওকে, তাহলে এটা বৃত্তের কেন্দ্র হবে, এটা 5 আর ব্যাসার্ধ কত দেখে নাও 2, তাই না 2 বলেছে, তার মানে এখান থেকে 1 2 এই জায়গাটা, আর এখান থেকে 1 1 2 এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে দেখে নাও, তাহলে বলতে পারি কি এটা 1 2 3 4 5 6 7, তার মানে এই বৃত্ত। ওকে, এই হচ্ছে বৃত্ত।
ওকে, তাহলে এটা কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক কত বললাম, এটা হচ্ছে 5,0। ওকে, তাহলে ব্যাসার্ধ দেখে নাও, এই বরাবর কত হচ্ছে ব্যাসার্ধ 2, আর এই বরাবর ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে 2, এখানে হচ্ছে 2, তাহলে এর স্থানাঙ্ক কত হবে দেখে নাও, এর স্থানাঙ্ক হচ্ছে কত দেখে নাও, এটা হচ্ছে 3, তাই না, 3,0, আর এর স্থানাঙ্ক কত হচ্ছে দেখে নাও, এর স্থানাঙ্ক হবে আমার 7,0, আর এইটা স্থানাঙ্ক কত হবে দেখে নাও, এর স্থানাঙ্ক হচ্ছে কত, এখানে উঠেছে কত 2, ওকে 2 পর্যন্ত উঠেছে, তার মানে হচ্ছে কি 5,2, আর এর স্থানাঙ্ক কত হবে 2 পর্যন্ত নেমেছে, তাহলে হচ্ছে 5,-2 এইটা। তাহলে আমরা প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, এইটা স্থানাঙ্ক, এইটা স্থানাঙ্ক, এইটা স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার দেখো না এখানে কি বলেছে, কোশ্চেনে বের করতে বলেছে কি, প্রমাণ করো যে x এর মান 3 ও 7 এর মধ্যবর্তী এবং y এর মান -2 ও 2 এর মধ্যবর্তী। তাই হচ্ছে দেখে নাও, অতএব x এর সীমা হবে দেখে নাও x অক্ষ বরাবর কত দূরে গেছে দেখে নাও, মিনিমাম 7, মিনিমাম 3 আর ম্যাক্সিমাম 7, তার মানে বলতে পারি কি x 3 আর 7, 3 আর 7 এর মধ্যবর্তী হবে, 3 এর থেকে বেশি আর 7 এর থেকে কম, এবং y এর সীমা হবে দেখে নাও y অক্ষ কোনটা, এটা, তাহলে এখান থেকে এতটুকু, তাহলে +2 -2 আর +2, তার মানে বলতে পারি কি y <-2 <2, ওকে এটা। তারপরে দেখে নাও আমরা এখানে পেয়ে গেলাম y এর মান -2 আর 2 এর মধ্যবর্তী হবে, অর্থাৎ +2 আর -2 এর মধ্যবর্তী হবে, আর x এর মান 3 আর 7 এর মধ্যবর্তী হবে, তাহলে এটা প্রুভড বলে লিখে দেবে। দেখলে এই অঙ্কটা কতটা ডিফারেন্স আছে, অন্যান্য অঙ্কের মতো না, এটা সম্পূর্ণ আলাদা অঙ্ক ছিল। তাহলে এটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ, সেই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করে আমরা বের করলাম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, সেই বৃত্তের ছবি ড্র করলেই সহজে আমরা বুঝতে পারবো যে x এর ভ্যালুটা কার মধ্যে থাকবে আর y এর ভ্যালুটা কার মধ্যে থাকবে, এবং এটা যে প্রমাণ করতে হবে সেটা প্রমাণিত হয়ে যাবে বলে এটা প্রুভড বলে লিখে দেবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্কটা দেখানো কি আছে, x বাস্তব হলে প্রমাণ করো যে x - 2, x - 3, x - 4, x - 5 + 7 রাশির মান সর্বদা ধনাত্মক হবে। ওকে, সর্বদা পজিটিভ হবে। কীভাবে দেখে নাও, খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে কোশ্চেন নাম্বার দেখে নাও আছে, কোশ্চেন নাম্বার এখানে 46 দেখে নাও, এখানে দিয়েছে কি x - 2, ওকে, তারপরে কি দিয়েছে x - 2, x - 3, x - 3, তারপরে হচ্ছে x - 4, x - 5, x - 4 আর x - 5 + 2, ওকে, এটা দিয়েছে। তাহলে দেখা যাবে এটা >0, এটা ধনাত্মক হবে, সর্বদা ধনাত্মক মানে >0 হবে। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, ইকুয়াল টু করলাম, এটা একটু সাজিয়ে লিখছে দেখে নাও, একটা কাজ করে রেখে এটা করছে দেখে নাও x - 2 × x - 5, আর দেখে নাও x - 3 × x - 4 + 2। এবার তোমরা বলতে পারো স্যার এইভাবে সাজালেন কেন, কারণ দেখে নাও এটাকে যদি আমরা গুণ করি 5 আর 2 = 7, এখানে 4 আর 3 = 7, তাহলে এই আশাগুলো দেখে নাও এই জন্য, তাহলে এই দুটোকে যদি গুণ করি কি পাবো দেখে নাও, x গুণ করলে x² -5x - 2x আর মাইনাস মাইনাসে প্লাস 5 × 10 এইটা। নেক্সট আমরা এটা গুণ করবো দেখে নাও x², ওকে, -4x -3x মাইনাস প্লাস 3 × 4 = 12 + 2, ওকে এইটা। তাহলে দেখে নাও এখানে কত পাচ্ছি, তাহলে x², 5 আর 2 = 7 -7x + 10, আর পরেরটা দেখানো কী পাচ্ছি দেখে নাও x² -7x + 12, ওকে, +12 + 2, ওকে, এটা পাচ্ছি দেখে নাও। তাহলে এখানে কমনটা কি হচ্ছে কি, তাহলে x² -7x + 10 আর এখানে x² -7x + 12, এইটা দেখে নাও কীভাবে সাজাচ্ছি আমি, এখানে এটা আমি সাজাচ্ছি দেখে নাও, বা আমি একটু দেখাচ্ছি দেখে নাও x² -7x + 11 দেখে নাও 11 তো নেই, +10 ছিল, তাহলে -1 করে দিলাম দেখে নাও, +11 -1
আমি এটাকে যেমন ব্যাকেট ছিল এই ব্যাকেটটা দিচ্ছি, এখানে করলাম। নেক্সট পরেরটা কি হচ্ছে দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 11, এবার দেখে নাও এখানে তো প্লাস 12 ছিল, তাহলে এখানে প্লাস 1 করে দিলাম। ওকে, এই টোটালটা ওকে প্লাস 2, এইটা ভালো করে দেখে নাও। এইখানটা হচ্ছে একটু ট্রিক, এইটা বুঝতে পারলে পরেরগুলো খুব সহজে বুঝতে পারা যাবে। আমি কী করলাম, প্রথমে এটা গুণ করে 7x নিয়ে আসলাম। প্রবলেম হচ্ছে কি এখানে 10 আছে 12 আছে, তাহলে একটা কাজ করছি 10টাকে 11 করছি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 11, কিন্তু প্লাস 10 ছিল, তাহলে এক বেশি লিখেছি, তাহলে মাইনাস 1 করে দিলাম, হয়ে গেল। নেক্সট দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 11, কিন্তু প্লাস 12 ছিল, এক কম লিখেছি, তো প্লাস 1 করলাম। এবার দেখে নাও এই দুটো জিনিস দুটোর মধ্যেই আছে, তাহলে এইটা -1, এইটা +1, তাহলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এই দুটোকে একসঙ্গে বলতে পারি যে x মাইনাস 7x প্লাস 11 তার হোল স্কোয়ার, ওকে হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 2। এই দুটোকে করলাম, দেখেন এই দুটো করে আমরা এটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একে স্কোয়ার করলে একই হবে, তাহলে আলটিমেট আমরা এটা পাবো কত দেখে নাও, এটা পাচ্ছি এক্স, এখানে দেখেন এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 11, ওকে এইটা তার হোল স্কোয়ার প্লাস 1, ওকে এইটা আলটিমেট আমরা এটাকে সমাধান করে এটা পেলাম। এবার দেখুন এখনো কমপ্লিট হয় না, বাকি আছে। এবারে কি বলতে পারি, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য কি বলতে পারি কি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 11 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না? এটা তো আমরা জানি যে স্কোয়ার বর্গটা সর্বদা কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তার মানে এখান থেকে বলতে পারি দেখে নাও, তার মানে এখান থেকে আমি +1 করি, তার মানে বলতে পারি কি বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 11 তার স্কোয়ার প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 +1, উভয় পক্ষে +1 করলাম, তাহলে কি পাবো দেখলাম, তাহলে বা এখান থেকে বলতে পারি কি, তাহলে এটা +1, এইটার মানে কি এটা বোঝাচ্ছে, তার মানে এখান থেকে বলতে পারি, বা আমি এটা একটু লিখছি এই জায়গা দেখে নাও, আমি এখানে একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তার মানে এখান থেকে বলতে পারি আমরা, তাহলে বা এই টোটালটা মানে কি, এই টোটালটা মানে আমরা এইটাকে সমাধান করে পেয়েছি, তাহলে লিখতে পারি কি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 x minus 4 x minus 5 plus 2 greater than equal to 0, greater than equal to 1, okay greater than equal to 1। ভালো করে দেখে নাও, তার মানে এখান থেকে কী পেলাম যে x minus 2 x minus 3 x minus 4 x plus 5 plus 2 এটা কি একের থেকে বড়, তাহলে একের সমান মিনিমাম ভ্যালু কথা দেখে নাও, এটার মিনিমাম ভ্যালু কত 1, আর ম্যাক্সিমাম হলো একের থেকে অনেক বেশি, হয় এটা একের থেকে, ভালো করে লজিকটা বোঝার চেষ্টা করো, হয় এটা একের সমান বা একের থেকে বেশি, তার মানে কি 0 থেকে গ্রেটার দ্যান 0 হবে, তার বলতে আর কি, তাহলে অতএব x minus 2 x minus 3 x minus 4 x minus 5 plus 2 greater than 0 proved। দেখে নাও এইটার মান কি পেলাম আমরা, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, হয় একের সমান নাহলে একের থেকে বেশি, একের থেকে তো কম হবে না, তার মানে কি বোঝাচ্ছে, তাহলে এটা অলওয়েজ, এটা সর্বদাই হবে কি গ্রেটার দ্যান 0 হবে, আর এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এখন বলতে হবে যে যেহেতু এটার ভ্যালু একের সমান বা একের বেশি, অতএব এটা অবশ্যই এটা গ্রেটার দ্যান 0 হবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমি 41 থেকে একদম 46 পর্যন্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের সমস্ত অঙ্ক কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক স্টার্ট করব। আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।